বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নিয়েও বিদ্রোহী প্রার্থীদের লাগাম টানতে পারছে না বিএনপি। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা নেতাদের। জনগণের চাপের মুখে দাঁড়িয়েছি, যা করবো আমি জনগণের কথা মতোই করবো। রাজনীতি করি আর না করি, আমাকে জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মনোনয়নের প্রক্রিয়া শেষ হয়ে যাবে লাস্ট ডেটের পরে, তারপর দেখবেন সবাই দলের মনোনীত প্রার্থীর সাথেই থাকবে, কাজ করবে। ক্রিকেট নিয়ে বাংলাদেশ ভারত টানাপোড়েনে লাভবান হবে না কোনো পক্ষই, বলছেন বিশ্লেষকরা। সংকট কাটাতে কূটনৈতিক নয়, জরুরি রাজনৈতিক উদ্যোগ। এটা আমাদের অপ্রয়োজনীয় মনে হয় যে এটা করার দরকার ছিল না, এটা হয়তো একটা উস্কানিমূলক কাজ হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় রাজনীতিতে যেই ধরনের একটা দায়িত্বশীলতা থাকা দরকার ছিল সেটার অভাব আছে। রমজান সামনে রেখে বাড়ছে ভোগ্যপণ্যের আমদানি। চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তগুলোতে পর্যাপ্ত মজুদ থাকায় সংকট হবে না আশা ব্যবসায়ীদের। চিনি আপনার চাহিদা পরিমাণ দিতে পারছে, বিদায় তো আপনার রেট অনেক কমতেছে। বাড়ার কারণ হচ্ছে ডিউটি না কমানোর কারণে এখনো খেজুর খুব একটা হচ্ছে না। ছোলার দাম বাড়বে না, কম। এখন বর্তমান বাজার আছে 70, রমজানে 65 থেকে 70-এর মধ্যে কি করতে পারবে? মিয়ানমারের পাচারকারীদের নতুন রুট, হাতিয়ার সুবর্ণচর নৌপথ। সার, সিমেন্ট আর কয়লার বিনিময়ে আসছে মাদক। সিন্ডিকেটে প্রশাসন, রাজনীতিবিদদের সংশ্লিষ্টতার অভিযোগ। বিটিআরসির নিলাম নিয়ে জটিলতা, একটি মোবাইল অপারেটরকে সুবিধা দিতে কেবল 700 ব্যান্ডের তরঙ্গ নিলামের অভিযোগ। নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের সামনে ভুক্তভোগী রোহিঙ্গারা। গণহত্যায় জড়িত মিয়ানমারের জান্তা সরকারের কঠোর শাস্তি দাবি। দর্শক শুভ সকাল, আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার, আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনের মাঠে থাকা বিদ্রোহীদের বহিষ্কারেও থামাতে পারছে না বিএনপি। আলোচনা ডেকেও মনোনয়নপত্র প্রত্যাহারে তাদের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না দলটি। প্রায় অর্ধশতাধিক আসনে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের বিদ্রোহী অবস্থানের চ্যালেঞ্জের মুখে পড়েছে দল মনোনীত ও সমর্থিত প্রার্থীরা। যদিও বিএনপি নেতারা এখনও সংকট সমাধানেই আশাবাদী। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিশ্বাস, আলোচনা চলমান থাকায় 20 জানুয়ারির আগেই বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবে। উন্নয়নের পাশাপাশি ন্যায় বিচার। ভোটের আগেই যেন আরেক যুদ্ধে বিএনপি। প্রায় অর্ধশতাধিক আসনে অন্তত 72 জন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, যদিও এর মধ্যে বেশ কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে। এ যেমন ঢাকা 12 আসনে মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে প্রথমে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল বিএনপি, কিন্তু পরে জোটের সমীকরণ বিবেচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয় আসনটি। এতে ক্ষুব্ধ নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নেমেছেন ভোট যুদ্ধে। জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দলের নেতাদের নির্বাচন নয়, নেতা হয়তো 15-20 জন, এটা জনগণের নির্বাচন। জনগণের চাপের মুখে দাঁড়িয়েছি, যা করবো আমি জনগণের কথা মতোই করবো। এখানে অন্য কোনো কথা, কোনো সুযোগ নেই, কারো কোনো সুযোগ নেই। এছাড়াও কোনো কোনো এলাকায় আগে থেকেই জোট সঙ্গীদের সাথে দ্বন্দ্ব স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। চূড়ান্ত মনোনয়নের পর সেই দ্বন্দ্ব আরও বেড়েছে। বিএনপি জোট সঙ্গীদের প্রার্থী করলেও তা মেনে না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বঞ্চিতরা। এদের মধ্যে 9 জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করে কঠোর বার্তা দেয় বিএনপি। সমঝোতার জন্য আলোচনায়ও ডাকে, তবে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের প্রার্থী আব্দুল খালেক ছাড়া এতে কেউ সাড়া দেয়নি। পার্টি অফিস ভেঙে দিয়েছে এবং নেতাকর্মীদেরকে মেরে রক্তাক্ত করেছে। এই পরিস্থিতিতে আমি বললেই বা ওখানকার থানা বিএনপি বললেই সাধারণ ভোটাররা গণঅধিকারকে ভোট দিবে, এই চিন্তা অবান্তর। ওখানকার বিএনপি নেতাকর্মীদের এবং পটুয়াখালী 3-এর কমপক্ষে 5 লক্ষাধিক জনগণ আছে, তাদের সঙ্গে মুনাফিকি করে আমার ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না। সুতরাং রাজনীতি করি আর না করি, আমাকে জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
আলোচনার কোনো সুযোগ নেই। শুধু জোট প্রার্থী নয়, ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধেও নির্বাচন করছেন বিএনপির বিদ্রোহী নেতারা। আমি মনে করি আমি বিএনপির পক্ষেই ভোট করছি, কারণ এখানে আমি ভোট না করলে যাকে ধানের শীষ দিয়েছে সে হেরে যাবে, তাহলে আমার দল হেরে যাবে। আমার বিশ্বাস যে তারা হচ্ছে যে চিন্তা করে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তারপরও দল যেহেতু যদি সিদ্ধান্ত না হয় সেক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই। এমন প্রেক্ষাপটে দলীয় বিদ্রোহীদের লড়াইয়ে ভোট ভাগ হওয়ার শঙ্কা রয়েছে। এই বাস্তবতায় ঢাকায় ডেকে এনে বিদ্রোহীদের সাথে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু হাতে গোনা ও কম গুরুত্বপূর্ণ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারে সম্মত হলেও বাকিরা এখনো অনড়। রাজনীতিতে কোনো লাস্ট ওয়ার্ড নেই, এটা একটা জায়গা পর্যন্ত থাকবে। আর যখন মনোনয়নের প্রক্রিয়া শেষ হয়ে যাবে লাস্ট ডেটের পরে, তারপর দেখবেন সবাই দলের মনোনীত প্রার্থীর সাথেই থাকবে, কাজ করবে। স্বাভাবিকভাবে দলের যে গঠনতন্ত্র হিসেবে যে ব্যবস্থা নেওয়া সেটা তো নিতেই হবে, কারণ দলের শৃঙ্খলার বাইরে গিয়ে তো কোনো রাজনীতি হবে না। বিএনপি বলছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করলে ভবিষ্যতে তাদের নানাভাবে মূল্যায়ন করা হবে। যাদেরকে দেওয়া সম্ভব হয়নি, সেভাবে মূল্যায়ন করা সম্ভব হয়নি, নিশ্চয়ই দল বিভিন্ন সময়ে এদের মূল্যায়নের জন্য তো একটা প্রস্তুতি থাকবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আইপিএলে মুস্তাফিজের খেলা বাতিলকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন সমাধানে কূটনৈতিক নয়, রাজনৈতিক উদ্যোগ জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন এই সংকটে ঢাকা বা দিল্লি কোনো পক্ষেরই লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। তাদের ধারণা বাংলাদেশ ভারত সম্পর্ক বিদ্যমান অবস্থার চেয়ে আরও বেশি খারাপ হলে তার জন্য ভুগতে হবে দুই পক্ষকেই। আরও জানাচ্ছেন হাসিবুল করিম বিজয়। গত ডিসেম্বরের আইপিএলের নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বিনা মেঘে বজ্রপাতের মতো নিরাপত্তার অজুহাতে তাকে হঠাৎই বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাৎক্ষণিক প্রতিবাদে আসছে টি-20 বিশ্বকাপ ভারতে না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলেও 22 গজের উত্তাপ এখন রাজনৈতিক মাঠে। 5 আগস্টের পর টানাপোড়েনে ঢাকা দিল্লির সম্পর্কে নাই নতুন মোড়, যার দায় আসলে কার? মুস্তাফিজকে কেন্দ্র করে যে সংকটটা তৈরি হয়েছে সেটা মোটেও কাম্য নয়, এবং এই ক্ষেত্রে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় রাজনীতিতে যেই ধরনের একটা দায়িত্বশীলতা থাকা দরকার ছিল সেটার অভাব আছে। এটা আমাদের অপ্রয়োজনীয় মনে হয় যে এটা করার দরকার ছিল না, এটা হয়তো একটা উস্কানিমূলক কাজ হয়েছে। তো কাজেই বাংলাদেশ ভারত সম্পর্কে যেটা বললেন, এখনকার যে বাস্তবতা, তাতে খুব সাবধানে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার ধারণা। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ক্রমাগত মন্তব্যে দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ছে। এ অবস্থায় ক্রিকেট কি রাজনৈতিক সংকট আরও বাড়াচ্ছে? প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে। আমার ধারণা সম্পর্কটা খারাপ যাক বা একটু নিচে যাক বা জন উত্তেজনায় তৈরি হোক, এটা বোধহয় কেউই চায় না। বাংলাদেশের সরকারও চায় না, ভারত সরকারও চাইবার কথা নয়। আমি মনে করি যে রাজনৈতিক বার্তা খুব বড় রকমের ভূমিকা রাখবে, এবং এই ক্ষেত্রে ভারতের যে রাজনীতিবিদ আছেন তারা তো সমাজের সাথে জড়িত, এবং সমাজকে তারা বা এই ধরনের যে ধরনের সেন্টিমেন্টগুলি তৈরি হচ্ছে সেইটা নিরসনে একটা বড় রকমের সদিচ্ছা দেখাবেন। বিসিবির নিরাপত্তা সংখ্যা আরও জটিল করেছে আইসিসি নিরাপত্তা বিভাগের দেয়া মেইল। তাই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এখন শুধু ক্রিকেটের কূটনীতিতেই নির্ভর করছে না, যোগ হয়েছে রাজনৈতিক সমীকরণ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। নিরাপত্তা ঝুঁকি এড়াতে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে টি-20 বিশ্বকাপের দল সাজাতে বিসিবিকে পরামর্শ দিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপে দর্শকদের জার্সি পরে ঘোরাঘুরি ও আসন্ন জাতীয় নির্বাচন নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে টাইগারদের, এমন শঙ্কার কথাও জানানো হয় আইসিসির দেয়া মেইলে। এমন পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা অসম্ভব বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই এর প্রভাব পড়েছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় কূটনীতিতে, যার ফলে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। এই বিষয়ে আইসিসিকে 2 দফায় মেইল করা হলে ফিরতি মেইল দেয় সংস্থাটির নিরাপত্তা বিভাগ, নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
যেখানে নিরাপত্তা ঝুঁকি এড়াতে মুস্তাফিজকে বিশ্বকাপে দলে না রাখা সহ 3টি সুপারিশ করা হয়। সমর্থকদের জার্সি পরে ঘোরাঘুরি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বৃদ্ধির কথা উল্লেখ আছে। অবশ্য সুপারিশের কথা বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দাবি, এমন পরিস্থিতিতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলা সম্ভব নয়। 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে, আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। আইসিসি নিরাপত্তা বিভাগের এই সুপারিশগুলোকে অবাস্তব ও উদ্ভট বলে মন্তব্য করেন আসিফ নজরুল। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে দেওয়া উচিত বলে দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। বিগত 16 মাস ধরে ভারতে বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন চলছে বলে অভিযোগ করেন আসিফ নজরুল। বিশ্বকাপ ইস্যুতে নিজেদের জায়গা থেকে কোনো রকম ছাড় না দেওয়ার কথা জানান তিনি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে যুব ক্রীড়া উপদেষ্টার বক্তব্যকে আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির দাবি এটি দুপক্ষের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ। 8 জানুয়ারি চিঠিটি আইসিসির সিকিউরিটি ম্যানেজার পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাকে। বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশের সমর্থকরা ভারতে বিশ্বকাপে অংশ নিতে গেলে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, মূলত সেটি মেইলের বিষয়বস্তু। ভারতের টি-20 বিশ্বকাপ ঘিরে ঝুঁকির মাত্রা মাঝারি হলেও বাংলাদেশের জন্য তা উচ্চ মাত্রার বলে জানানো হয়েছে মেইলে। কলকাতা বা মুম্বাইয়ে বাংলাদেশি সমর্থকদের, বিশেষ করে যারা দলের জার্সি পরে বা আলাদা ছোট দলের স্টেডিয়ামে যাবেন, তাদের ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উচ্চ পর্যায়ের বলে উঠে এসেছে বিশ্লেষণে। ভারত বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের রেশ, বিশেষ করে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরো অঞ্চলে স্বল্প থেকে মাঝারি সময়কাল পর্যন্ত প্রভাব ফেলতে পারে বলে বলা হয়েছে আইসিসির ঝুঁকি পর্যালোচনা প্রতিবেদনে। দেশের কোনো খেলোয়াড়কে অপমান করা দেশেরই সম্মানহানি। ক্রিকেট নিয়ে বোর্ডের সিদ্ধান্তের সাথে বিএনপি একমত। ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা বলেন, ক্রিকেটের সাথে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত, কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলাদা অল্প জনের মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার। রমজান সামনে রেখে বাড়ছে ভোগ্যপণ্যের আমদানি। দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের সব আড়তে মজুদ পর্যাপ্ত। পাইপলাইনে আছে আরও অনেক চালান, ছোলা, মটর সহ অনেক ভোগ্যপণ্য চাহিদার চেয়ে বেশি আমদানি হওয়ায় রমজানের সংকট হবে না বলছেন ব্যবসায়ীরা। প্রতি বছর রমজানে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে। কয়েক মাস আগে থেকে শুরু হয় আমদানি। চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়ে বেশিরভাগ ভোগ্যপণ্য প্রথমে আসে খাতুনগঞ্জে। সবচেয়ে বেশি আমদানি হয় ছোলা। খাতুনগঞ্জে প্রায় সব আড়তে দেখা গেছে পর্যাপ্ত মজুদ। আমদানি ও সাপ্লাই চেইনের কয়েক মাসের চিত্র বলছে এবার নেই সরবরাহ সংকটের সম্ভাবনা। এবার ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর ও মশলাসহ 10 পণ্য আমদানিতে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আমদানি বেড়েছে, আন্তর্জাতিক বাজারেও বুকিং রেট কম বলছেন ব্যবসায়ীরা। অস্ট্রেলিয়াতে আপনার ছোলার দামটা কমে গেছে অলরেডি। আগে যে ছোলা আমরা প্রতি টন ইম্পোর্ট করতাম আপনার $650, বর্তমানে সেটা $480 থেকে $500 মধ্যে দাঁড়িয়েছে। তো এলসি অ্যাভেলেবেল হয়েছে, মালও অ্যাভেলেবেল আসছে। হ্যাঁ, বাজার এই 60-70 মধ্যে
আপ ডাউনে থাকবে। ছোলার দাম বাড়বে না, কম। এখন বর্তমান বাজার আছে 70, রমজানে 65 থেকে 70 মধ্যে কি করতে পারবে, বিক্রি করতে পারবে। উৎপাদন ও সরবরাহ আপাতত স্বাভাবিক, ফলে চিনির বাজারও স্থিতিশীল। রমজানে চাহিদা বাড়লেও দাম সহনীয় থাকবে বলছেন বিক্রেতারা। উৎপাদন মোটামুটি স্বাভাবিক আছে এখন, যার কারণে তো চিনি আপনার চাহিদা পরিমাণ দিতে পারছে, বিদায় তো আপনার রেট অনেক কমতেছে। আশা করি রমজানে তেমন একটা বাড়বে না। চাহিদার উপর ডিপেন্ড করে, সামনে রমজানের তো চাহিদা বেশি, তো বাড়তে পারে। যদি উৎপাদন স্বাভাবিক থাকে তাহলে তেমন একটা প্রভাব পড়বে না। রমজান সামনে রেখে এবার খেজুর আমদানির পরিমাণও চাহিদার চেয়ে অন্তত 2000 টন বেশি। কমানো হয়েছে ডিউটি চার্জও। এখন বাড়ছে, বাড়ার কারণ হচ্ছে ডিউটি না কমানোর কারণে এখনও খেজুর খুব একটা হচ্ছে না। আমার একটা কন্টেনার আছে, আমি কন্টেনারটার দাম কমলে আমি টাকা সাশ্রয় হবে সেই জন্য আমি বসে রাখছি। ওখানে জরিমানা আসে নাই, জরিমানাটা এক এক কন্টেনারে 4-5-6 লাখ টাকা 8 লাখ টাকা পর্যন্ত আছে। তখন ওইটা যারা ইনপুট করে ওরা তো মালের বোতলে দিছে। ওটা যদি ওরা যদি কমায় দেখা যাচ্ছে যে কমবে, আর ওরা যদি না কমায় ওই খাতগুলাকে, তাহলে তো আর আমার সুযোগ নাই। গত 4 ডিসেম্বর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বৈঠকেও রোজায় বাজার স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ডিমান্ড বেশি হয়ে যায়, সাপ্লাই কম হয়ে যায়, দাম বাড়া করে আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ীদের কিন্তু আপনারা সিন্ডিকেট বলেন, আসলে এটা তো আমাদের উপর জুলুম হয়ে যায়। ভোক্তা অধিকার বলেন, সরকারের বিভিন্ন এজেন্সি বলেন, সবার সাথে আমরা আলাপ আলোচনা যাতে এটা না মানে সেটার দিকে আমরা অবশ্যই। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের ঘাট হয়ে মেঘনা দিয়ে মিয়ানমার পাচারকারীদের নয়া রুট। এখান থেকে যাচ্ছে সরকারের ভর্তুকি দেয়া সার, সিমেন্ট, কয়লা সহ বিভিন্ন পণ্য, আর বিনিময়ে আসছে মাদক। ভয়ে স্থানীয়দের মুখ বন্ধ। এই সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগ রাজনৈতিক ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের। নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের বিস্তীর্ণ নদীপথ। দৃশ্যত এটি জেলেদের বিচরণ ক্ষেত্র হলেও রাতের আধারে পথটি হয়ে ওঠে অবৈধ কারবারিদের নিরাপদ রুট। অভিযোগ উঠেছে হাতিয়া ও সুবর্ণচরের শাবাব চৌধুরী ঘাট, মমতাজখালী সহ বিভিন্ন ঘাট দিয়ে সরকারি ভর্তুকি দেয়া হাজারো বস্তা সার, সিমেন্ট, কয়লা সহ বিভিন্ন পণ্য পাচার হয় মিয়ানমারে। এর বিনিময়ে নগদ টাকা নয় বরং ট্রলার ভরে আসে প্রাণঘাতী মাদক। সম্প্রতি হাতিয়া টাঙ্কির বাজার এবং চেয়ারম্যান ঘাট এলাকায় একটু অসাধু চক্র অধিক মুনাফা লাভের আশায় বাংলাদেশ সরকার কর্তৃক ভর্তুকির সার, সিমেন্ট এবং অন্যান্য সামগ্রী মিয়ানমারে পাচার করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমানা এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড তার কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোরাচালানের সাথে সম্পৃক্ত নৌযান সমূহকে শনাক্তকরণ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একদিকে পাচারের কারণে স্থানীয় বাজারে সারের তীব্র সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে দাম, যার খেসারত দিতে হচ্ছে কৃষককে। অন্যদিকে মাদকের কারণে হুমকির মুখে সীমান্ত নিরাপত্তা ও যুব সমাজ। আমাদের এখান থেকে সার, ডাল আর সিমেন্ট এসব মায়ানমার দিকে চলে যায়। মায়ানমার থেকে গাঁজা, হেরোইন এসব পাচার হয়, এদিক দিয়ে আসে। এখানে কৃষকেরা সার পাইতেছে না, ও অনেক কষ্ট, সার ওই মায়ানমার চলে যেতেছে। ইয়াং জেনারেশনের প্রতি যে মারাত্মক প্রভাব ফেলতেছে, এটা আমাদেরকে মানে জেনারেশন পর জেনারেশন ভোগাবে। স্থানীয়রা বলছেন রাজনৈতিক ও প্রশাসনের ছত্রছায়ায় তৈরি হয়েছে শক্ত চোরাচালান সিন্ডিকেট। ডিলার ও মাঝিদের শক্তিশালী এই সিন্ডিকেট এতটাই বেপরোয়া যে প্রশাসনের নজরদারি এড়িয়ে নিয়মিতই চলছে এই বিষাক্ত লেনদেন। ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে মূল হোতারা। সিন্ডিকেট আছে, বড় শক্ত ধরনের সিন্ডিকেট আছে, তাদের ভয়ে কেউ মুখ খুলে না। কোনভাবে যে এরা পার করে কোনভাবে নেয়, কিন্তু আসলে প্রশাসন ধরতেছে, কিন্তু এটা বন্ধ হচ্ছে না। এখানে রাজনৈতিক নেতা এবং প্রশাসনও জড়িত আছে, যার ফলস্বরূপ এখান থেকে মায়ানমারের যে মালগুলা যায় ওখান থেকে মাদক নিয়ে আসে এই মালের পরিবর্তে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে চোরাকারবারিদের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত চালানো হচ্ছে যৌথ অভিযান। জেলা পুলিশের পাশাপাশি এখানে নৌ পুলিশ কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে, অন্যান্য বাহিনীও কাজ করছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। মানব পাচার থেকে শুরু করে অন্যান্য পাচার কার্যক্রমে জড়িত হয়ে যায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক সদিচ্ছা আর প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া বন্ধ করা অসম্ভব পণ্য আর মাদক আদান প্রদান। জারিন অর্নি, যমুনা নিউজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের ৮টি আসনে বইছে উৎসবের আমেজ। জমে উঠেছে ভোটের রাজনীতি। বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম ভোটের মাঠ। রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। এদিকে টাঙ্গাইল সদর সহ কয়েকটি আসনে লড়ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। ভোটের হাওয়া বইছে টাঙ্গাইলে। চায়ের আড্ডায় হিসাব নিকাশে সময় কাটছে ভোটারদের। প্রার্থীরাও প্রতিশ্রুতির তালিকা নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। জেলার ৮টি সংসদীয় আসনে ৮৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ৬৫ জন প্রার্থী। যাচাই বাছাই শেষে ৩৭ জন প্রার্থীর মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরপর থেকেই প্রচারণা আর সাংগঠনিক কার্যক্রমে গতি এনেছে বিএনপি ও জামায়াত প্রার্থীরা। করেছেন গণসংযোগ, সভা, সমাবেশ। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। মারামারি, কাড়াকাড়ি, হানাহানি এনারা আমাকে প্রয়োজন নাই, দরকার নাই। আমাকে ভালো একজন নেতার দরকার। গরিব দুঃখীর পাশে যারা থাকবো এই সমস্ত লোক আমরা চাই। ভালো একটা যোগ্য প্রার্থী চাইছি আমরা। যাতে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট সব কাজ কাম করে। সব যোগ্য নেতৃত্ব আমরা আগামী দিনে টাঙ্গাইলের জাতীয় সংসদ সদস্য হিসেবে তাকে আমরা নির্বাচিত করতে চাই। সব মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, এই ধরনের প্রার্থী আছে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে টাঙ্গাইল ৮ আসনে রয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, ২ আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, সাথে কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম সিদ্দিকী, ৫-এ কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আর টাঙ্গাইল ৪ আসনে রয়েছে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। ৮টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। আমরা অত্যন্ত শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নিয়ে কাজ করছি এবং ৮টি আসনেই আমাদের বিজয়, ধানের শীষের বিজয়, বিএনপির বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত হবে। আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেই ব্যাপারে সকলেই সজাগ থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে বিএনপির কয়েকজন প্রার্থী লড়ছেন স্বতন্ত্র পদে। তারা বলছেন জনগণের মতামতে প্রার্থী হয়েছেন তারা। জনগণের যে প্রত্যাশা, যে তাদের যে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র, সেই সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি এখানে প্রার্থী হয়েছি। জামায়াত ও এনসিপিও তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আমরা খুবই আশাবাদী এবং জনগণের যে ভালোবাসা এখন পাচ্ছি, এই ভালোবাসা যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয় দান করবেন। নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে খুব উৎসব মুখর পরিবেশে এবারে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। জেলায় মোট ভোটার ৩৩,34,427 জন। মোট ভোট কেন্দ্র ১,০৬৩টি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন সহ দেশের সকল প্রকার নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘোষণার প্রতিবাদে আন্দোলন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, নির্বাচন বন্ধের ঘোষণায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল। জাতীয় নির্বাচনের অজুহাতে পুনরায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকারের সময়ে একের পর এক মামলায় জর্জরিত হয়েছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। নামে বেনামে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অসংখ্য নেতাকর্মী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসন থেকে অংশ নেয়া ২ দলের প্রার্থীদের হলফনামায় উঠে এসেছে সেই বিবরণ। গত ১৭ বছরে কেবল এই প্রার্থীদের বিরুদ্ধেই ৪৫০ মামলা হয়েছে। পট পরিবর্তনের পর যার বেশিরভাগই ভুয়া প্রমাণিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল এবার নির্বাচনে খুলনা ৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৭ বছরে তার বিরুদ্ধে মামলা হয়েছে ২০৪টি। নির্বাচন কমিশনে জমাকৃত হলফনামায় তিনি ৭১টি মামলার তথ্য উল্লেখ করেছেন। ২০১৮ সালের হলফনামায় দিয়েছিলেন ১০১টি মামলার তথ্য। বর্তমানে বেশিরভাগ মামলা তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন, চলমান কয়েকটি।
আমার পেছনে যত নেতাকর্মী দেখেছেন এদের ঘাড়ে অন্তত আপনার ডজনের উপর ডজন মামলা রয়েছে। আমার বিরুদ্ধে 204টি মামলা ছিল। খুলনার 6টি আসন থেকে বিএনপির 6 প্রার্থীর বিরুদ্ধে মোট 278টি মামলার তথ্য পাওয়া গেছে। হলফনামার তথ্যে তালিকার শীর্ষে খুলনা 4 আসনের আজিজুল বারী হেলাল, আর সবচেয়ে কম 6টি মামলা রয়েছে খুলনা 5 আসনের প্রার্থী মোহাম্মদ আলী আসগরের বিরুদ্ধে। আন্দোলন দমনে সরকার কঠিন এবং কঠোর পদক্ষেপ নিয়েছে। খালি মামলা না, বিএনপি পরিবাররা ঘর ছাড়া হয়েছে, এলাকা ছাড়া হয়েছে, বিএনপি কর্মীদেরকে হত্যা করা হয়েছে, তারপরে পঙ্গু করা হয়েছে এবং সবসময় ভয়ভীতির মধ্যে বিএনপি কর্মীরা ছিল। অন্যদিকে খুলনার 6টি আসনে জামায়াতের 6 প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে 134টি। সবচেয়ে বেশি মামলা দলটির সেক্রেটারি জেনারেল খুলনা 5 আসনের প্রার্থী মিয়া গোলাম পারোয়ারের বিরুদ্ধে। কোনো মামলাই নেই 1 আসনের প্রার্থী কৃষ্ণ নন্দীর। দল দুটির কেন্দ্রীয় নেতারা বলছেন আন্দোলন সংগ্রাম ঠেকাতেই একের পর এক দেয়া হয়েছিল ভুয়া মামলা। কোনো স্বাধীনতা তারা রক্ষা করে না। আমরা মিটিং করতে গেলে হামলা, সমাবেশ করতে গেলে হামলা, ড্রয়িং রুমে 5টা লোক বসে কথা বলছে, জঙ্গি মিটিং করতেছে, বই পুস্তক সহ পুরুষ মহিলা সব ধরে নিয়ে গেছে। ফলে এরা ভিন্ন মতের প্রতি প্রচণ্ড আক্রোশ ছিল। মারতে যদি না পারেন তাহলে ধরার জন্য তাকে মামলায় দিতে হবে। ওই থিওরি আমাদের এই পলাতক ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট তারা সেই থিওরি অবলম্বন করে প্রত্যেক নেতাকর্মীকে মামলা দিয়ে ভেবেছিল দমিয়ে রাখা যাবে। দেশের পট পরিবর্তনের পর অনেক মামলা থেকে খালাস পেয়েছেন নেতাকর্মীরা। কয়েকটি প্রত্যাহার হয়েছে, চলমান আছে বেশ কিছু মামলা। সরকার চাইলে এসব মামলাও খারিজ করে দিতে পারে বলে মনে করেন এই আইনজীবী। শেখ হাসিনার এই পতনের পরে কিছু কিছু মামলা সাক্ষী আসেনি, সেগুলো অনেকগুলো নিষ্পত্তি হয়েছে, কিছু মামলা প্রত্যাহারও হয়েছে। কিন্তু বাকি যে মামলাগুলো আছে যেগুলোতে আসলে কয়েকটা সাক্ষী হয়ে গেছে, আগে মিথ্যা সাক্ষী দিয়ে গেছে কিন্তু বাকি সাক্ষী আসছে না, এইভাবে কিছু মামলা এখনও পেন্ডিং আছে। আমি মনে করি যে মামলাগুলো আদালতের উচিত যে যেহেতু এটা ফলস মামলা ছিল, মিথ্যা মামলা ছিল, এই বিবেচনায় মামলাগুলোতে খালাস করে দেয়া। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পুরো গ্রাম জুড়ে আলপনা এঁকে চলছেন একদল তরুণ। তাদের উদ্যোগে রাঙামাটিয়া গ্রাম পরিচিতি পাচ্ছে আলপনা গ্রাম হিসেবে। এর মধ্যে গ্রামের অর্ধশত বাড়ি নিজেদের খরচেই রঙিন করে তুলেছেন তারা। উদ্দেশ্য সাঁওতাল সম্প্রদায়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, পাশাপাশি গ্রামটিকে কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তারা। রহনপুরের উপকণ্ঠে শান্ত শ্যামল রাঙামাটিয়া গ্রাম রংতুলির আঁচড়ে হয়ে উঠেছে ঝলমলে। বিকেলের স্নিগ্ধ আলোয় দুতি ছড়িয়েছে আলপনা। একদল তরুণ শিল্পীর উদ্যোগে নতুন রূপে সেজে উঠেছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী জনপদ। রঙিন হয়ে উঠেছে প্রতিটি বাড়ি। আমাদের গ্রামে সব বাড়িতে বাড়িতে হচ্ছে আর্ট করা, নকশা করা হয়েছে বিভিন্ন। প্রত্যেকটি গ্রামে অনেক সুন্দর করে আলপনা করা হয়েছে। মাহির দাদা এবং তার দলেরা এখানে আর্ট করে গেছে। উৎসব আছে, তার জন্য সবাই আমরা সৌন্দর্য বার করার জন্য আমরা ঘরে ঘরে ফুল আর্ট করি, অনেক বিভিন্ন বিভিন্ন কালারে। চাঁপাইনবাবগঞ্জের এই গ্রামটিতে যুগ যুগ ধরে সাঁওতাল সম্প্রদায়ের বাস। একসময় যে কোনো উৎসব পার্বণে সেজে উঠত মাটির ঘরগুলো, তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সেসব ইতিহাস ঐতিহ্য। এখন অনেকটা কমে গিয়েছে আলপনাটা। এই উদ্যোগটা নেওয়ার মূলত মেন কারণ হচ্ছে যে তারা যেন তাদের ঐতিহ্য ইতিহাসকে ধরে রাখে এবং এসবের প্রতি আরও আগ্রহ হয়। শিল্পীরা বলছেন হারানো সংস্কৃতি ফিরিয়ে আনতেই প্রতিটি ঘরে আলপনা আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তারা। আলপনা করা হোক এবং একটা বাইরের লোকজন দেখতে আসুক, একটা পর্যটন কেন্দ্র হিসেবে এটা আর কি গড়ে উঠুক, যেন সকলেই এই গ্রামটিকে এক্সপ্লোর করে দেখতে আসে এবং তাদের মানে আমাদের এই গ্রামটা যেন সকলের কাছে পৌঁছে যায়। এরই মধ্যে গ্রামের অর্ধশত বাড়িতে আলপনা আঁকা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।
বিটিআরসির তরঙ্গ নিলাম নিয়ে তৈরি হয়েছে জটিলতা। 700 ব্যান্ডের তরঙ্গ নিলামে একটি ছাড়া অংশ নিচ্ছে না অন্য কোনো মোবাইল অপারেটর। অভিযোগ উঠেছে অপারেটর ভেদে ভিন্ন ভিন্ন মেগাহার্টজ তরঙ্গের চাহিদা থাকলেও নিয়ন্ত্রক সংস্থা কেবল 700 জন্য নিলাম আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যার একমাত্র গ্রাহক গ্রামীণফোন। নির্বাচনের আগে এমন তড়িঘড়ি করে গ্রামীণফোনের চাহিদা অনুযায়ী তরঙ্গ বরাদ্দের প্রস্তুতি পুরো নিলাম প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সম্প্রতি 700 ব্যান্ডের 25 মেগাহার্টজ তরঙ্গ নিলামের আয়োজন চূড়ান্ত করেছে বিটিআরসি। নিলামে অংশ নিচ্ছে না রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক। এরই মধ্যে বিটিআরসিকে চিঠি দিয়ে নিলামে অংশ না নেওয়ার কথা জানিয়ে দিয়েছে রবি আজিয়াটা এবং বাংলালিংকো। প্রতিষ্ঠান দুটি একই সাথে 900 ব্যান্ড এবং অন্যান্য ব্যান্ডের তরঙ্গ নিলামের দাবি জানালেও তা আমলে নেওয়া হয়নি। অপারেটর দুটির অভিযোগ, অর্ধেকের বেশি গ্রাহককে বঞ্চিত করে নির্বাচনের আগে কেবলমাত্র গ্রামীণফোনের জন্য তরঙ্গ বরাদ্দ করা হলে এখাতে বৈষম্য তৈরি হবে। এখন একটা অপারেটর হয়তো 700 মেগাহার্টজ স্পেকট্রামটা দরকার, আমার সেটা এখন দরকার নেই, আমার অন্য স্পেকট্রামটা দরকার। আমরা মনে করি যে সরকারের এটা সার্বিকভাবে বিবেচনা করা উচিত, বিটিআরসির এটা সার্বিকভাবে বিবেচনা করা উচিত, কারণ শুধুমাত্র একটা অপারেটরকে যদি আপনি স্পেকট্রাম অ্যালোকেট করেন সেটা আনফেয়ার হয়ে যাবে। এবং আমরা যেহেতু উইথড্র করেছি এবং অন্য দুটো অপারেটর যেহেতু আগে অ্যাপ্লিকেশনও করেনি, সেক্ষেত্রে আমরা মনে করি না যে অকশন বলে আর কিছু এটার মিনিং থাকবে, এটা অ্যালোকেশনেই যেতে হবে। সরকারের ঘোষণা অনুযায়ী 700 ব্যান্ডের প্রতি মেগাহার্টজের দাম ধরা হয়েছে 237 কোটি টাকা। বিনিয়োগের অনাগ্রহ থেকে বাকি অপারেটররা নিলামে অংশ নিচ্ছে না বলে মনে করেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী। তাদের আবেদনের ভিত্তিতেই আমরা এই কাজে নেমেছি এবং তাদের আবেদনের ভিত্তিতেই 10% স্পেকট্রাম তরঙ্গ মূল্য আমরা কমিয়েছি। এখন তারা যদি নিলাম ব্যবস্থাপনায় না আসে তাহলে বুঝতে হবে যে আসলে তাদের বিনিয়োগের জন্য ওই বরাদ্দটা ছিল না আগে থেকে, অথবা তারা বিনিয়োগ করতে চাচ্ছে না। এবারে নিলামে 5000 কোটি টাকার বেশি তরঙ্গ বিক্রি হওয়ার পরিকল্পনা করেছিল বিটিআরসি। মাসুদুজ্জামান রবি, যমুনা নিউজ, ঢাকা। কুড়িগ্রামে গবাদি পশু ও হাঁস মুরগির খামার করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। দারিদ্র্যপীড়িত অঞ্চলের মানুষ সচ্ছলতা ফেরাতে গড়ে তুলছেন ক্ষুদ্র খামার। এতে আর্থিকভাবে লাভবান হবার পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে। স্থানীয় পর্যায়ে তৈরি হচ্ছে কাজের সুযোগও। প্রশিক্ষণ ও বিপণন ব্যবস্থাপনায় খামারিদের পাশে আছে সরকারি বেসরকারি সংস্থা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রেখা বেগম ও হেলাল উদ্দিন দম্পতি কৃষিকাজের পাশাপাশি গড়ে তোলেন লেয়ার মুরগির খামার। কিন্তু করোনার সময় 8 শতাধিক মুরগি মারা যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ে পরিবারটি। এরপর ক্ষুদ্র ঋণ সংস্থার সহায়তায় 150 লেয়ার মুরগি দিয়ে আবারও শুরু হয় খামারের কার্যক্রম। এখন খামারের মুরগি আছে 1000-এরও বেশি। আমার খামারে লেয়ার মুরগি আছে 1050টা। পার ডে আমার খরচ যায় 6000 টাকা, আর পার ডে ডিম বিক্রি করি আমি মানখানে 9 থাকি 9500 টাকা। আরডিএসের প্রশিক্ষণ নিয়ে আমাদের 150 বাচ্চা দিচ্ছে। 150 বাচ্চা থেকে 1050টা বাচ্চা আমরা এখন ডিম পাচ্ছি। এখন তাই দিয়ে কিছু লাভবান হচ্ছি। একই উপজেলার দিনমজুর দম্পতি কাছিরন বেগম আবেদ আলী 1.5 বছর আগে বিনামূল্যে 2টি ছাগল পেয়ে এখন তৈরি করছেন 9টি ছাগলের খামার। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি ভেড়াও। আরডিএস থাকি 2টে বিনা পয়সায় পাঠা দিছে, পাঠার থাকি 9টা আইছে। 9টা থাকিয়ে আমরা বীজ দেখাই, মানে দেশি ছাগলের 200-300 আর আম ছাগলের 400-500, এইভাবে আমার সংসারটা চলে। পেকিন হাঁস, ব্রয়লার, লেয়ার মুরগি লালন পালন করে ক্ষুদ্র খামারিরা 50,000 টাকা আয় করছে। প্রান্তিক নারীরা খামার ব্যবসা করে পোল্ট্রি খাত সচল রেখেছে। হতদরিদ্র পরিবারের কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি পুষ্টি চাহিদাও পূরণ হচ্ছে। প্যাকিং হাঁস আছে আর ব্রয়লার মুরগি আছে। আমি অর্গানিকভাবে উৎপাদন করতেছি। খামারে এলাকাবাসীর উপকার হচ্ছে, আমাদেরও উপকার হচ্ছে। কিছু হাঁসও নিয়ে যায়, মুরগিও নিয়ে যায় বাড়িতে খাই, এলাকাবাসীও নিয়ে যায়, আমাদের ভালো উপকার হচ্ছে। উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণন পদ্ধতিতে প্রান্তিক হতদরিদ্রদের মধ্যে প্রশিক্ষণ এবং ঋণ সরবরাহ করছে ক্ষুদ্র ঋণ সংস্থা। কর্মকর্তারা বলছেন, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এসব কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। প্রশিক্ষিত করি, দেন আমরা তাদেরকে অর্থায়ন দিচ্ছি ঋণ, আর অল্প কিছু বিষয়ে আমরা অনুদান দিচ্ছি, অল্প কিছু বিষয়ে। তবে আমরা পুরো এগ্রিকালচারের চেইনটাকে আমরা সাপোর্ট দিচ্ছি, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণন।
উপজেলা প্রাণী সম্পদ অফিস জানায়, পোল্ট্রি শিল্প উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থা একযোগে কাজ করছে। ভ্যাকসিন, কারিগরি সহায়তা প্রদান করছেন কর্মকর্তারা। তাদেরকে আমরা বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তাদেরকে কারিগরি সহায়তা প্রদান করি। বিশেষ করে তাদের ভ্যাকসিন এবং রোগাক্রান্ত হলে তাদের চিকিৎসা, এসব বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা প্রদান করে থাকি। জেলার 9টি উপজেলায় প্রায় 5,000 গরু ছাগলের এবং 600 হাঁস মুরগির খামার রয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে আলোচনার ভিত্তিতে সমাধান চান বলেও জানান। শনিবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন আরাকচি। অভিযোগ করেন, ইরানের চলমান বিক্ষোভ ও সহিংসতার পিছে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকি সন্ত্রাসীদের উস্কে দিচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, বিদেশি হস্তক্ষেপের পথ তৈরি করতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু বানাচ্ছে তারা। তবে মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহী ইরান, এমন মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চায়, ইরান প্রস্তুত রয়েছে। তবে আমরা যুদ্ধ চাই না, পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদার ভিত্তিতে আলোচনার পথকেই বেছে নিতে আগ্রহী আমরা। মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। সোমবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের সামনে জড়ো হন তারা। এ সময় তাদের উপর ঘটা অমানবিক নির্যাতনের বিবরণ তুলে ধরেন। আদালতের কাছে দোষীদের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। এদিন আন্তর্জাতিক বিচার আদালতে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। মিয়ানমারের বিরুদ্ধে যুক্তি তুলে ধরে বিরোধী পক্ষ গাম্বিয়া। 2017 সালের 25 আগস্ট কফি আনানের নেতৃত্বাধীন উপদেষ্টা কমিশন রাখাইন রাজ্য নিয়ে মিয়ানমার সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেয়। পরদিন মিয়ানমারের রাখাইন রাজ্যের পুলিশ চৌকি ও সেনা শিবিরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য রোহিঙ্গা মুসলিমদের দায়ী করে তাদের উপর পাল্টা আক্রমণ চালায় মিয়ানমার সেনাবাহিনী আর রাজ্যটির উগ্রবাদী বৌদ্ধরা। একের পর এক রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, বেছে বেছে রোহিঙ্গাদের হত্যা করা হয়। সহিংসতার মাত্রা এতটাই চরমে পৌঁছায় যে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় বাংলাদেশে। এ ঘটনার পর 2019 সালে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সমর্থনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে আফ্রিকার দেশ গাম্বিয়া। মিয়ানমার সরকারের বিরুদ্ধে গণহত্যা সনদের আওতায় রোহিঙ্গা মুসলিমদের জাতিগতভাবে ধ্বংস করার অভিযোগ আনা হয়। দীর্ঘ 6 বছর পর অবশেষে আন্তর্জাতিক আদালতে সেই ঐতিহাসিক মামলার শুনানি শুরু হয়। প্রথম দিন মিয়ানমারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে গাম্বিয়া। এই শুনানি চলাকালে অধীর আগ্রহে আদালতের বাইরে অপেক্ষা করছিলেন রোহিঙ্গা ভুক্তভোগীরা। তাদের উপর হওয়া অবর্ণনীয় নির্যাতনের বিচারের মুহূর্ত নিজের চোখে দেখতে সেখানে আসেন তারা। জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার আকুতি তাদের কণ্ঠে। গণহত্যার সময় নারীদের ধর্ষণ করা হয়েছে, শিশুদের আগুনে নিক্ষেপ করা হয়েছে, আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি। আদালতের কাছে অনুরোধ, মিয়ানমারের গণহত্যা ঘটানো স্বৈরশাসক আর সামরিক বাহিনী নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তাদের জবাবদিহিতার আওতায় আনতেই হবে। দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। আগামী 15 জানুয়ারি অবধি মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করবে গাম্বিয়া। এরপর 16 থেকে 20 জানুয়ারি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে মিয়ানমার। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। বরফের মহাদেশ অ্যান্টার্কটিকা, যেখানে তীব্র শীত, বিধ্বংসী ঝড় আর অবিরাম তুষারপাত প্রতিদিনই মানুষের সক্ষমতাকে চ্যালেঞ্জ করে। রয়েছে খাবার পানির সংকটও। সেই প্রতিকূল পরিবেশে প্রযুক্তি আর টেকসই শক্তির উপর ভর করে নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে চীনের সিনোলিং গবেষণা স্টেশন। বরফের রাজ্যে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে কিভাবে টিকে আছে এই হাইটেক গবেষণা কেন্দ্র, তা এক বিস্ময়। অ্যান্টার্কটিকায় তীব্র শীত, প্রবল ঝড় আর তুষারপাত সব প্রতিকূলতা পেরিয়ে স্থিতিশীলভাবে কাজ চালিয়ে যাচ্ছে চীনের সিনলিং গবেষণা স্টেশন। 2024 সালে 7 ফেব্রুয়ারি কার্যক্রম শুরুর পর থেকেই কোনো বড় ধরনের প্রযুক্তিগত ব্যাঘাত ছাড়াই পরিচালিত হচ্ছে স্টেশনটি। সমুদ্রের পানি লবণমুক্তকরণ, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং বজ্র পানি পরিশোধন, এই 3টি মূল সিস্টেমের নিরবিচ্ছিন্ন কার্যক্রমই স্বাভাবিক পরিচালনা নিশ্চিত করছে সিনলিং স্টেশনের।
স্টেশনে ব্যবহৃত সব পানি আমরা এই ডিস্যালিনেশন সিস্টেম থেকেই পাই। প্রতিদিন 20 টন পানি উৎপাদনের সক্ষমতা রয়েছে। এতে আমাদের পানির চাহিদা পুরোপুরি পূরণ হচ্ছে। গরমকালেও দৈনিক পানির ব্যবহার 10 টনের সামান্য বেশি, ফলে একটিমাত্র লবণমুক্তকরণ সিস্টেমেই পুরো স্টেশনের পানির চাহিদা মেটাতে সক্ষম। শুধু পানি নয়, জ্বালানি উৎপাদনেও সিনলিং স্টেশন নির্ভর করছে পরিবেশ বান্ধব প্রযুক্তির ওপর। সৌরবিদ্যুৎ, জলবায়ু শক্তি ও হাইড্রোজেন, এই 3 উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ স্টেশনের মোট চাহিদার 60%-এরও বেশি পূরণ করছে। আশেপাশের গবেষণা স্টেশনগুলোর তুলনায় আমাদের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার অনেক বেশি। আমরাই প্রথম অ্যান্টার্কটিকায় এই 3টি শক্তি ব্যবস্থার সমন্বিত ব্যবহার করছি। সিনলিং স্টেশনের মতো প্রযুক্তি নির্ভর ও পরিবেশ বান্ধব গবেষণা কেন্দ্র অ্যান্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পর্যবেক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।